ঝড়ের আগে একটা থমথমে পরিবেশ তৈরি হয়, আর সাইক্লোনের আগে সেই থমথমে পরিবেশটা একদিন দুদিন ব্যাপী চলতে থাকে। আর ঠিক দুদিন পরে রাজ্যের প্রথম দফার ভোট। আর ঠিক সেই ভোটটার আগে মানুষের মনের মধ্যে অনেক আশা, অনেক আশঙ্কা, অনেক সাহস, অনেক ভয়, অনেক প্রশ্ন, এই সমস্ত কিছু নিয়ে আপনাদের সামনে এসেছি। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আচ্ছা, প্রত্যেকটা জিনিসের তো একটা উল্টো দিক থাকে, কয়েনের উল্টো পিঠ থাকে না? ধরা যাক এই যে এইবারের নির্বাচনটা হতে যাচ্ছে, সেই নির্বাচনটা প্রথম যে প্রচার কর্মসূচি তৃণমূল কংগ্রেসের এবং তাদের শীর্ষ নেত্রী উত্তরবঙ্গ থেকে শুরু করলেন, আরো ভালো বললে ওই যে ধর্ণা মঞ্চ থেকে এক প্রকার প্রচার কর্মসূচি তিনি শুরু করে দিয়েছিলেন ওই মেট্রো চ্যানেলের ওখান থেকে। তার পরপর যদি মূল বিষয়বস্তুগুলোকে তুলে নেওয়া হয় তাহলে কি দাঁড়ায়, আর তার সাথে আপনাদের তুলনায় দেখাবো। ইতিহাসটা ভুলে যাবেন না কিন্তু, কারণ ইতিহাস মানুষকে সামনের দিকটার ওই তথ্যটা নিয়ে ভাবতে শেখায়, চিনতে শেখায়, বুঝতে শেখায়। এটুকু তো অস্বীকার করবেন না নিশ্চয়ই। তা সুধী দর্শক মণ্ডলী, যদি ভাবা যায় যে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেত্রী একদম উত্তরবঙ্গ থেকে আজ পর্যন্ত যে কটা জনসভা তিনি করলেন বা তার দলের নেতা নেত্রীরা করলেন, এসআইআর পরবর্তী অংশটাও যদি ধরি, কি পেলাম? এই ভাষাগুলো পেলাম যে তারা যদি জিতে ক্ষমতায় আসেন তাহলে তারা কি কি করবেন। তাহলে তারা এইগুলো করবেন যে গলায় পোস্টার ঝুলিয়ে কিন্তু বলতে হবে 4 তারিখের পর যে বিজেপি করি না, বিজেপি করি না, বিজেপি করি না। কি সাংঘাতিক ব্যাপার। তারপরে এটাও বলা হলো যে গাছ তো শীতলতা দান করে, বৃক্ষ খুব উপকারী জিনিস, কিন্তু গাছের গোড়ায় তো বেঁধেও রাখা হয় পরোক্ষে আবার একটা কিছু। তারপরে কি শুনলাম ওই ধর্ণা মঞ্চে? সবার আগে কি শুনেছিলাম যে একটা কমিউনিটি, মানে ওনারা আছেন বলে অন্যরা নিরাপদে আছেন, তা যদি না হয় তাহলে একটা কমিউনিটিকে যদি বলে দেন বা কিছু, তাহলে আর একটা কমিউনিটিকে তারা ঘিরে 1 মিনিটের মধ্যে 12টা বাজিয়ে দিতে পারেন। আর তারও পরে আর কি শুনছি যে মাঝখানে কিন্তু মোথাবাড়ি, মালদা ওই সমস্ত কাণ্ড হয়ে গেছে, এই সমস্ত উস্কানির ফল কিনা সেটা আদালতে বিচারযোগ্য। একের পর এক উস্কানি, সেটার ফল কিনা জানি না। মা বোনেদের সম্পর্কে কি বলা হয়েছে যে মা বোনেরা এর পাল্টা দেবেন না, এখনো বসে থাকবেন। হাতা খুন্তি নিয়ে বেরিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে। এবং এও বলা হয়েছে উত্তরপ্রদেশ থেকে নাকি গাড়ি গাড়ি মিলিটারি মানে ফোর্স এগিয়ে এসে তাদের মারতে আসবে। তাদের প্রথমে মহিলাদের এগিয়ে যেতে হবে, তারপর পিছনে থাকবে পুরুষরা, তারপর কি করতে হবে সবাই নাকি জানে। আর এরপর কি শুনলাম? এরপর শুনলাম খুব ইন্টারেস্টিং, মানে ওগুলোতে খুব একটা যেন সাড়া মিলল না। ওর যে কোনো একটাতেই কিন্তু মারাত্মক কিছু হতে পারত। সুধী দর্শক বৃন্দ, অতীতে আমরা সেটা দেখেছি। সিএএ বিরোধিতা করবার জন্য তাকে এনআরসির মোড়কে মানুষের কাছে, বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে পেশ করে তার কি ভয়ঙ্কর অরাজক অবস্থা তৈরি হয়েছিল ভুলে গেছেন নাকি আপনারা? তৎপরবর্তীতে এই এসআইআর নিয়ে কি কি কাণ্ড হয়ে গেল সেগুলোও কি ভুলে গেছেন আপনারা? আর এছাড়া তো অন্য সময়গুলো বাদই দিন। যিনি বলেন যে তিনি, মানে বিজেপি একটি সাম্প্রদায়িক দল, যিনি নরেন্দ্র মোদীকে বলেন দাঙ্গাবাজ প্রধানমন্ত্রী, গুজরাটে রেফারেন্স দেন, তার রাজ্যে তার শাসন ক্ষমতায় থাকাকালীন 14টা দাঙ্গা কেন হয়েছে? কোট আনকোট, এটা রেফারেন্স হিসেবে ব্যবহার করছি দাঙ্গা শব্দটা।
ইতিহাস বোঝানোর জন্য, কমিউনিটি রুলসকে শ্রদ্ধা জানিয়ে। কেন হয়েছে? আর সেগুলোর মধ্যে যদি রেফারেন্স হিসেবে বলা হয়, বসিরহাট, ওই মালদার ওই মোথাবাড়িতে এই 6 মাস 8 মাস আগে কি কি হয়েছে, ধুলাগড়, খাগড়াহাট, এই সমস্ত কবে কবে হয়েছে সুধী দর্শক বৃন্দ? ওই এনআরসি নিয়ে কি কাণ্ড হয়েছে স্টেশনে স্টেশনে, রাস্তায় রাস্তায়। তাহলে একটু যদি প্রসঙ্গ থেকে মাঝখানটা এই রেফারেন্সটা দিলাম এই কারণে যে এই উস্কানিগুলোর ফল কিন্তু ওইগুলো হয়েছিল, আর এবারে এই উস্কানিগুলোর সেই ফলাফল কিন্তু তেমন হয়নি, বা বলা হলো ক্লিক করেনি। মানুষ আর শুনছে না, সংখ্যালঘু সম্প্রদায়কে ওইভাবে উস্কিয়ে দেওয়া যাচ্ছে না। তাদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য বক্তব্য মনে হচ্ছে নওশাদ সিদ্দিকীর বক্তব্য, অনেক বেশি গ্রহণীয় এবং অনেক বেশি ভরসার মনে হচ্ছে এই এই ধরনের লিডারদের। নওশাদ সিদ্দিকীর দলে আরো অনেক লিডার আছে, তারা যখন গ্রামে গ্রামে যাচ্ছে সেখানে মানে সংখ্যালঘু সম্প্রদায়ের ভিড় লক্ষণীয়, আবেগ লক্ষণীয়। আর তার পাল্টা যদি আপনি দেখেন যে ওই নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে যাকে ক্যান্ডিডেট করেছে, সেই ক্যান্ডিডেট সম্পর্কে ওই মুখ্যমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী ছিলেন, এখন তো বিদায়ী মুখ্যমন্ত্রী, তখন ওনার সম্পর্কে কি বলেছিলেন যে তুই তো বোম্বা দিস, সেই হচ্ছে ক্যান্ডিডেট ওনার বিরুদ্ধে। কাজে এই যে সংখ্যালঘু সম্প্রদায় সরে যাওয়া, ওনাকে বিশ্বাস না করা, তাদের ধর্মের মধ্যে তাদের ধর্মকে বিকৃত করা, নামাজের মঞ্চে উঠে গিয়ে স্টেজে উঠে গিয়ে রাজনৈতিক বক্তৃতা দেওয়া, এই সমস্ত কিছু ফল ওয়াকফকে নিয়ে ভুল বোঝানো, ওয়াকফ বলতে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের কথা বলছি আমি। একটাও সংখ্যালঘু ঘর থেকে, মানে যারা প্রকৃত এই দেশীয় মুসলিম, তাদের সামগ্রিক উন্নতি হয়নি। সরকারি চাকরির ক্ষেত্রে তাদের পার্সেন্টেজ লেন্স দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে না, শিক্ষার ক্ষেত্রে তথাইবচ, স্বাস্থ্যের ক্ষেত্রে তথাইবচ, সামাজিক মানোন্নয়ন তাদের ঘটেনি। বরঞ্চ তাদের ছেলে মেয়ে, আগামী প্রজন্ম চাকরি বাকরি কিচ্ছু না পেয়ে চলে গেছে কোথায়? সেই বিজেপি শাসিত রাজ্য, সেখান থেকে উপার্জন করে এই রাজ্যে তারা তাদের পরিবারের জন্য পয়সা পাঠাচ্ছে। একজন দর্শক বলেছেন আমি পরিযায়ী শ্রমিক নিয়ে এপিসোড করেন, প্রত্যেকটা এপিসোডে আমি পরিযায়ী শ্রমিকদের এই পয়েন্টটাকে তুলে ধরি। এবার তারা তো দল বেঁধে আসছেই, কি হবে সেটা ভোট বাক্স বলবে। মূলত আমি যে জায়গাটা ফোকাস করতে চাইলাম এতক্ষণ ধরে, যে ওই উস্কানিগুলোর কিন্তু কোনো ফল হয়নি, আর হবেও না। ভোট মেশিনারির, এই তৃণমূল কংগ্রেসের ভোট মেশিনারি, যার জন্য অনেক আশা জাগানো সত্ত্বেও যারা এখনো পর্যন্ত নেতিবাচক কথাবার্তা ভাবছেন, বলছেন যে 2021-এ হলো না কেন, 2024-এ হলো না কেন। আরে মশাই, আপনি ভাবুন, ওই প্রশাসন, ওই অ্যাডমিনিস্ট্রেশন যে কিনা ওই আইপ্যাকের অফিসে ইডির রেট হলে ওনার পিছন পিছন চলে যেতে বাধ্য হন, সমস্ত প্রশাসনটার খোল নলছে কিন্তু এবার পাল্টে গেছে। কোন জায়গার কেউ স্থির হয়ে বসতে পারছে না, একটু ইধার উধার হলেই কিন্তু ট্রান্সফার, লটে লটে ট্রান্সফার হয়েছে। বলে উঠতে পারিনি আমরা, পড়ে ওঠার টাইম পাইনি। আর এখন এটাও তো সত্যি কথা, একটা সিটে যদি কোনো আগ্নেয়াস্ত্র, কোনো বোমা উদ্ধার হয় বা চকলেট বোমের আওয়াজ পাওয়া যায়, তাহলে সেই থানার ওসি সরাসরি দায়ী থাকবেন বলে ইলেকশন কমিশন জানিয়েছেন এবং তিনি সাসপেন্ড হবেন। এটা তো যথেষ্ট, এই বার্তাটা। এবং নির্বাচন কমিশন কিন্তু এটা ভুললে হবে না, 100টা বললে অন্তত 90টা করে দেখাচ্ছে। কিন্তু এটা কি অতীতে হয়েছে? মানে লাগাতার অবাধে দুপুরের পর থেকে ছাপ্পা চলেছে প্রত্যেক বুথে, প্রত্যেক ইলেকশনে 2011-র পর থেকে। এত সত্ত্বেও কিন্তু বিজেপি 19-এ
2019-এ 18টা, আপনার 21-এ 77টা বিধানসভা আসন, 24-এ ওই রকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকে 12টা আসন এগুলো পার করেছে, যেখানে ছাপ্পার পরিমাণ এতটা, কল্পনা করুন, জাস্ট ভাবুন, এই প্রশাসনে ওই পুলিশ যন্ত্রকে তাদের বাধ্য করেছে এই জায়গাটাতে করতে। এবং ওই আইপ্যাক, যে আইপ্যাক তালা লাগিয়ে বেরিয়ে পড়েছে এবার, কারণ নিজেদের আর গ্রহণযোগ্যতা থাকছে না এই দলটার সাথে থাকতে গিয়ে, আইন কানুন সমস্ত দিক থেকে ফেঁসে কোম্পানিটাই লাটে ওঠার মতো অবস্থা হয়ে গেছে। একের পর এক রেড গত সপ্তাহ জুড়ে চলেছে। আজকেও ঋষিরাজ সিং এর তলব করা ছিল, আজকে হাজিরা দেয়নি। আগামী দিনে কি হয় সেটা আগামী দিনই বলবে। লাগাতার রেট কিন্তু সেখানে চলেছে। কয়লা কেলেঙ্কারির মতো 7,400 কোটি টাকার কয়লা কেলেঙ্কারিতে তারা জড়িয়ে পড়েছে, এগুলো তো আমরা দেখছি। কাজে 100টা যদি আপনি পজিটিভ জিনিসের কথা ভাবেন, 90টা কিন্তু অনুকূল পরিবেশ মানুষের কথা বলার, প্রতিবাদ জানানোর, সেটা ঘটছে। এবার যদি আমি বলছিলাম ওই যে কয়েনের একটা পাশ আপনারা দেখছেন, উল্টো পাশটা যদি হয়, এই এই যে কথাগুলো আজকে তৃণমূল কংগ্রেসের এই নেতা নেত্রী এরা বলছেন, রিসেন্টলি গতকালকের এপিসোডে দেখিয়েছি, সেটা কি, যে তাদের এক মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, মানে বিদায়ী মুখ্যমন্ত্রী নিজে, যে সমস্ত ওই অফিসাররা ওনাদের ওই কথা শুনে কাজ করবেন না, ইলেকশনের পর কিন্তু আমরাই আসবো, কোথায় কোথায় ট্রান্সফার করতে হয়, কার কার কোথায়, সব আমাদের তালিকা করা থাকছে। এ তো সাংঘাতিক ব্যাপার। কিন্তু এর উল্টোটা যদি হয়, সুধী দর্শক বৃন্দ, একটু পিছন দিকটা তাকিয়ে নিন তো। 100-র মধ্যে 100 জন লোককে মনে হতো সিপিএম করে, 100, ঠিক বলছি, 100 জন লোক মনে হতো সিপিএম করে ভোটের রেজাল্ট বেরোনোর আগের মুহূর্ত পর্যন্ত, এমনকি বিকেল পর্যন্ত। সেই তথ্য আমি অন্য এপিসোডগুলোতে বলেছি একাধিকবার। তারপর ঠিক কি হলো? তারপর যেটা হলো তার মধ্যে সবচেয়ে বড় আশ্চর্যের ঘটনা, রেজ্জাক মোল্লাকে মনে আছে? কমরেড রেজ্জাক মোল্লাকে মনে পড়ে আপনাদের? সেই রেজ্জাক মোল্লা কোন দলের মন্ত্রী হয়ে গেছিলেন একটু ভাবুন তো। কাজেই ভোটের রেজাল্ট পরিবর্তন যখন ঘটে যায়, তখন সবাই যদি বলতে শুরু করে, বা এবং বলবেও তাই, যদি পরিবর্তন ঘটে, হঠাৎ আপনি দেখবেন আপনার পাশে যে লোকটা সবচেয়ে বড় তৃণমূল হয়ে আপনাকে হম্বিতম্বি করে গেছে, সে এসে বলবে, ভাই যা হয়েছে বাদ দে, আমি বিজেপি করতাম, মনে মনে করতাম, ওপরে দেখাতাম না। সিপিএম এর সময় ঠিক তাই হয়েছিল। আরে ভাই, আমি তো তৃণমূলকেই সাপোর্ট করতাম, ভোট তো ওদের দিইনি, কিন্তু মুখে বলতাম না, মুখে বলতাম সিপিএমই করি। এটা হয়েছিল কিনা, আমার এই তথ্যে কোনো ভুল আছে কিনা আপনারা কমেন্টে জানান। এবং এটারই নাম হচ্ছে পরিবর্তন। যে সমস্ত মানুষ ভালোবেসে, একটা পরিমাণের মানুষ একটি দলকে নিয়ে আসে, সেই মানুষগুলো কি সবাই তখন তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে নিয়ে এসেছিল? সিপিএম বা বামফ্রন্টকে দেব না, কাজে যা আছে ভাই দিয়ে দে, এইভাবেও অনেকে এনেছিল। কাজে এবারেও সবাই কি বিজেপি মানে সদস্য কর্মী এরকম তো না, কিন্তু মানুষ হাঁসফাঁস করছে, তাদের আর তর সইছে না। অন্য কোনো এপিসোড, অন্য কোনো টিভি বলুন, অনুষ্ঠান বলুন, ভালো খেতে যাওয়া বলুন, হোটেল বলুন, রাস্তা বলুন, চায়ের দোকান বলুন, মানুষেরা তরই সইছে না। অন্য কোনো দিকে মানুষের আর মন নেই, ভাবছে কখন 4 তারিখ আসবে, এটা উল্টে যাবে। আর তখন দেখবেন এইটাই যদি উল্টে যায়, ওনার বলা কথাগুলো, পরের কথাগুলো, ঈশ্বর করুক যেন না হয়, কেউ কাউকে যেন ঘিরে না ধরে, ঈশ্বর করুক, আমরা শান্তি চাই, শান্তির বার্তা দিচ্ছি এখান থেকে। কিন্তু উল্টো উল্টো গুলো যদি হয়, তাহলে অন্তত এটুকু তো হবে, গলায় পোস্টার ঝুলিয়ে না বলুক, আপনাকে এসে এটুকু বলবে, ভাই যা হয়েছে ছেড়ে দে, বাদ দে, আমিও বিজেপি করি। তখন দেখবেন ওই লোকটা আপনার থেকে বেশি বিজেপি। এই এপিসোডগুলো কেমন লাগছে আপনারা জানাবেন, আপনাদের সুচিন্তিত মতামত জানান। এই প্রসঙ্গে জানাই যে এই ধরনের চ্যানেলগুলোর ওপরে আজকে বিজেপি রাজ্য বিজেপির ফেসবুক পেজকে
কোনোভাবে বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছিল, পরবর্তীকালে তারা রিকভার করেছে। প্রচুর পরিমাণে নেগেটিভ রিপোর্ট সেই সমস্তগুলোতে হচ্ছে, টার্গেট করা হচ্ছে। আপনাদের ভালোবাসা এবং সমর্থন নিয়ে আমরাও এগিয়ে চলেছি। আপনারা প্রচুর পরিমাণে কমেন্ট করুন, একটু লাইক করুন। এই 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 চ্যানেলকেও সেই ধরনের টার্গেট করবার চেষ্টা হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে এবং আমরা সেটাকে ভেরিফাই করছি। আপনাদের সমর্থনীয় কিন্তু এগোতে সাহায্য করবে, আমাদের এই লড়াইতে সাহায্য করবে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা একটু সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর কমেন্ট করুন, বেশি বেশি করে কমেন্ট করুন। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।